ওয়েব বেস সফটওয়্যার ব্যাপারটা হচ্ছে যেটা কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি সার্ভারে থাকে, সেটা ওয়েব বেস সফটওয়্যার। এখন আপনার একটা ডেস্কটপ সফটওয়্যার সার্ভার রাখছেন, ওখানে ডাউনলোড করে করে চালাতে হবে, ওইটা ওয়েব বেস সফটওয়্যার না। রিয়েল টাইমে ওয়েবে থাকতে হবে, ঠিক আছে? মানে ওয়েব বেস সফটওয়্যার আবার দুই ধরনের হয়, একটা ইন্টারনেটে থাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল, আরটা থাকে ইন্ট্রানেট। আইইউবিটির একটা রেজিস্ট্রেশন মডিউল করে দিলাম যে স্টুডেন্ট আসে কিউরি করলে বা শুরু ভর্তি হয় নাই কিন্তু ভর্তি হবে, তার কিছু ডাটা নিয়ে রাখার জন্য। মানে এইটা তো আর গণহারে সব জায়গা থেকে অ্যাক্সেস করার দরকার নেই, শুধু এর ভিতরে অ্যাক্সেস করলেই হবে। তাহলে আইইবিটিতে একটা সার্ভার থাকবে, লোকাল পিসিগুলো তো কানেক্টেড, এগুলো কানেক্ট করে দেবো। ওই যে নেটওয়ার্কের লোক আছে যার মুখ শুকায় গেছে কথা শুনে, হ্যাঁ, ও কানেক্ট করে দেবে। এটা হচ্ছে ইন্টারনেট। যেভাবেই হোক আমার ডেভেলপমেন্টে কোনো প্রভাব ফেলবে না, আমার ডেভেলপমেন্ট একভাবেই হবে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি ডেস্কটপ ওয়েব আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি কোনো ডেস্কটপ ওয়েব আছে? ওয়েব বেস সফটওয়্যার করতে গেলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই লাগবে, অন্য কিছু দিয়ে হবে না, বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করবে না এমন কিছু আছে? সব ল্যাঙ্গুয়েজ দিয়ে সব প্ল্যাটফর্মে কাজ করা যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যেগুলো ডেস্কটপ বেসে যখন আমি কাজ করব, তখন সরাসরি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সাথে একটা কম্পাইলার থাকে, যে ওইটাকে কম্পাইল করে একটা এক্সি তৈরি করে দেয়, ওটা সরাসরি রান হয়, তাই না? আমরা দেখছি না? ওকে, এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যারা এই সাপোর্টটা দেয় তাদেরকে সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, কারণ এরা একটা মেশিনে সব ধরনের অ্যাক্সেস পায়। হার্ড ডিস্কে ঢুকবো, নেটওয়ার্কে ঢুকবো, এই ঢুকবো, ওই ঢুকবো, এই করবো, ওই করবো, এটা ফাইল ডিলিট করবো, ওইটা এই করবো, সব অ্যাক্সেস পায়। কিন্তু এমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আরেকটা সফটওয়্যারের মাধ্যমে চলে, ডাইরেক্ট পিসিতে অ্যাক্সেস করতে পারে না। কোনো একটা এনভায়রনমেন্টের ভিতরে বাউন্ড থেকে, কোনো একটা সফটওয়্যারের ভিতরে থেকে কাজ করে, সেগুলোর আবার লিমিটেড কাজ করে, যেমন ফাইল অ্যাক্সেস করতে পারে না, এটা করতে পারে না, ওইটা করতে পারে না, ওইটুকুর মধ্যেই সে থাকতে হবে। এরকম কোনো ল্যাঙ্গুয়েজের নাম জানা আছে? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ না, জাভা স্ক্রিপ্ট। ব্রাউজারের বাইরে তাকে কেউ চেনে না, এটাতে কোনো এক্সি তৈরি হয় না। ব্রাউজার যতটুকু ক্ষমতা দিব ততটুকু, যার কারণে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা ফাইল ডিলিট করা ইউজারের মেশিনে, অথবা একটা ফাইল পড়া, তার র্যাম কত, এই কত, ওই কত, এই টাইপের কাজগুলো করতে পারবেন না। পিএসপি অ্যাপাসি ছাড়া আপনি পিএসপি কেমন ইনস্টল করবেন? অ্যাপাসি অথবা আইএস সার্ভারে ইনস্টল করা ছাড়া আপনি পিএসপিতে কাজ করতে পারবেন না। পিএসপিতে কম্পাইল করে এক্সি হয়। পিএসপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যদিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাবতীয় গুণাবলী আছে, বাট ওটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কারণ একটা থার্ড পার্টি সার্ভারের মাধ্যমেই সে কাজ করে। ওকে, অ্যাপাসি, আইএস, টমক্যাট কোনো না কোনো একটা সার্ভারের ভিতর তাকে দিতে হবে, কনফিগার করতে হবে, দেন সে কাজ করবে। বাহ, ভিআইপিরা আসছে, এসে এমন একটা ভাব আমরা আগেই এসে গেছি। যাই হোক, সি শার্প কি হবে? ডেস্কটপে তো একদম দুবাই কাজ করছি, ওয়েবে কি এইভাবে কাজ করবে ডেস্কটপের মতো? ওয়েবে একটা সার্ভার লাগবে, তাই না? এই সার্ভারের ভিতরে সি শার্প কাজ করবে। ডেস্কটপে এতদিন আমরা যেই সমস্ত কাজ করছি, লাইব্রেরিগুলো ফাইলে এই করা, ওই করা, ওই করা, সেটা আরও ওইখানে করতে পারবে না। যেই সার্ভারের ভিতর সে আছে, সে তাকে যতটুকু অনুমতি দিবে ততটুকু সে কাজ করবে। তাহলে ডেস্কটপের মতো অত স্বাধীনভাবে আমরা প্রোগ্রামিং করতে পারবো না, কিছুটা লিমিটেশন চলে আসবে যেটা আমরা বুঝতেও পারবো না। কিন্তু ল্যাঙ্গুয়েজটা ওই সেম, সি শার্প। যখন আমরা ডেস্কটপ বেস প্রোগ্রামিং করব তখন সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট যখনই আমরা ওয়েবে সি শার্প দিয়ে প্রোগ্রামিং করবো ওয়েব বেস এনভায়রনমেন্টে, তখন এটা কি হয়ে যাবে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? কিন্তু ওইটা আমাদের চিরসীমা সেই বন্ধু সি শার্প, কোনো পার্থক্য নাই, ডিফারেন্স নাই। উইন্ডোজ ফর্মে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্ম, আর এখানে সিস্টেম ডট ওয়েব, সিস্টেম ডট ওয়েব। লাইব্রেরি ফাংশন কিছুটা ডিফার করবে প্ল্যাটফর্মের কারণে, বাট এইখানে এসে আমরা সি শার্পটাকে কি বলবো? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সবাই আসলে আমি বুটস্ট্র্যাপ, HTML5 ডিজাইনগুলো কীভাবে করবেন, কোথায় শিখবেন, এগুলো দেখাই দিব। জাভা স্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপের কিছু কাজ, অ্যাডভান্স কাজ, হ্যাঁ, এগুলো আমরা দেখাবো হচ্ছে আপনার এমভিসিতে, কারণ এমভিসিতে HTML বেস, HTML এর ভিতর সি শার্পটা রেন্ডার হয়। আর আমরা শুরুতে যেহেতু ASP.NET দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলো শুরু করব, এখানে আমার HTML নর্মাল ধারণা থাকলেই হবে, এখানে আমরা ডিজাইনের দিকে কোনো প্রকার মাথা ঘামাবো না। ক্লিয়ার? এখানে আমাদের ডিজাইন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেউ যদি একান্ত HTML সম্বন্ধে কোনো ধারণা না থাকে, HTML এর বেসিক ট্যাগগুলো, তাহলে W3C স্কুলে যাবেন, ওইখানে HTML যদি আন্তরিকতার সহিত পড়েন সর্বোচ্চ 2 দিন লাগবে। ঠিক আছে? আর যদি আপনাদের সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক হয়, যেটার কারণে একটা মানুষ প্রাইভেট ভার্সিটিতে, মোটামুটি ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়, ঠিক আছে, মোটামুটি একটা কৌতুক বোঝে, সিনেমা দেখলে বোঝে, আবেগ বিবেক বোধ আছে,
এই টাইপের সুস্থ স্বাভাবিক একটা মানুষ সর্বোচ্চ 4 ঘন্টা লাগবে এটা ক্লিয়ার করতে, সর্বোচ্চ 4 ঘন্টা। হ্যাঁ, তো এটা নিয়ে আর পেশাল করাটা আমি অর্ধি মনে করতেছি না, ওটার কোনো দাম নাই। তাহলে ওয়েব বেস অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা শুরুতে যাব কি কি টেমপ্লেট আছে। এই শুরুতে যাওয়ার আগে আমাকে জানতে হবে এখানে আদৌ ওমা এটা বন্ধ হয়ে গেছে। এবার আমরা জাস্ট ভিজুয়াল স্টুডিও ওপেন করব, যে কোনো ভার্সন 10 থেকে শুরু করে 20 পর্যন্ত। ও দেখা যাবে যে আপনারা শিখতে শিখতে তো 20 সাল লাগাই দেবেন আপনারা যে টিউবলাইট, তো ওইটা হিসাব করে বলছি আর কি। ওকে, আমরা জাস্ট ফাইল নিউ প্রজেক্ট। ওয়েবসাইট নিব না, কিন্তু আমার তো জানতে হবে যে ওয়েবসাইট কেন নিব না ভাইয়া, জানতে হবে তো। এটা 20-এর ক্ষেত্রে না, এটা তো 20 না। কারণ 20 কেন খাবো না, 20 খেয়ে এটা টেস্ট করার দরকার নাই। বাট এখানে যেহেতু কোনো ক্ষতি নাই, তাহলে আমি ফাইলে গমনপূর্বক নিউ ওয়েবসাইটই নিই। নিয়ে এখানে আমরা ভিজুয়াল বেসিকেও যে কয়টা টেমপ্লেট পাই, সেই সাপে সেই কয়টা টেমপ্লেট পাই। যেহেতু আমরা সেই সাপের প্রোগ্রামিং করবে, আমরা ASP.NET এমটি ওয়েবসাইট না নিয়ে ASP.NET ওয়েব ফর্ম সাইট নিই। বাকিগুলোর ব্যাখ্যা পরে বলবো না, ধীরে ধীরে। যেখানে তৈরি হয় হোক, এটার নাম কি দিব, এটা জাস্ট একটা ফিজিক্যাল ডিরেক্টরি। সুগর করেন যে ঢেকুর তুলছে, এটা জাস্ট একটা ফিজিক্যাল ডিরেক্টরি। এখানে একটা ফোল্ডার তৈরি হবে। কোথায়? এই যে ভেজাল স্টুডিও 2015 ওয়েবসাইট, এটা আমরা দিই হচ্ছে টেস্ট W1। এটা একটু মনে রাখেন, আমি গরিব, আমার মনে থাকবে না। ওয়েবসাইটগুলো একটু ধৈর্যের ব্যাপার, যে আপাতত এই যেগুলো ক্রিয়েট করতে, টেমপ্লেট ক্রিয়েট করতে কিছু কিছু জায়গায় একটু সময় লাগবে। এখানে প্যানিক হওয়া চলবে না, ঠিক আছে? আমি যেমন সেকেন্ডে সেকেন্ডে খেপে যাই, এরকম ধৈর্যের পরিচয় দিবেন, খেপে যাবেন না। দিনে বুড়া মানুষ আপডেট দিয়ে আর কি করবো, আর কয়দিন বাঁচবে, ওই জন্য আর দিয়ে দিই। যেহেতু ও ডাউনলোড হইতে হইতে আমার চাকরি চলে গেছে। বেসিক কনসেপ্ট আপনাদের যা দেখানো হবে, এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2005। লাইট ওয়েট, XP-তে চলবে, 256 র্যামে, 256 গিগাবাইট না মেগাবাইট, 256 মেগাবাইট র্যামে খুব সুন্দর, খুব স্মুথলি চলবে। কোড লিখবেন, F5 চাপবেন, শাই করে রান হয়ে যাবে। এটা শেখার জন্য খুবই ভালো, বেশি ঝামেলা নাই। বুঝলেন ব্যাপারটা? আপনারা তো ছোটো মানুষ, বলতে চাচ্ছি না, তারপরেও বলে ফেলি যে একটাই তো বিয়ে করবেন, বউকে হেভি মেকআপ করাইছেন, তো ওই যে ফজর আজান দিয়ে দিবে, ওইরকম শেখার ব্যাপারে এই ব্যাপারটা ট্রু। থাক, বেশি চিন্তা করার দরকার নাই। যারা টিউবলাইট আর চিন্তা করার দরকার নাই, এখন এইখানে চিন্তা করেন। যখন আমি বেশি অপশন পাবো, বেশি মাথা খামাবো, তাই না? আমার খুব ক্ষুধা লাগছে, যা সিঙ্গারা ভাজতেছে, ফটাফট সিঙ্গারা খেয়ে ফেলবো, আমার টাইম লাগবে না। বাট সিঙ্গারা ভাজতেছে, সমোসা ভাজতেছে, পরোটা ভাজতেছে, খিচুড়ি আছে, ডাল আছে, ই আছে, ওই আছে, তখন আপনি ওখানে খিদা নিয়ে 10 মিনিট থক হয়ে থাকবেন, কি খাবো কি খাবো না, আজাইরা। ততক্ষণে আপনার ঘ্রাণে ক্ষুধা নষ্ট হয়ে যাবে। তো এইখানে হয় কি, অনেক কিছু কাজে লাগে না, বা অনেক কিছু বেসিক না, বা অনেক কিছু আপনার 4-5 বছর পর কাজে লাগবে। কারণ ছেলে পেলে ভাবে 4-5 বছর পর সিনিয়ররা এটা নিয়ে কাজ করে, তাহলে আমি এটা দেখি, এতে করে সে ডিমোটিভেট হয়ে যায়। অনেকে দেখে যে এনটিটি ফ্রেমওয়ার্ক কয়েকটা ক্লিক করলে ডাটাবেস কানেক্টিভিটি হয়ে যাচ্ছে, ওইটাই শেখে। 2 বছর পর যখন তার অনেক প্রেশার চলে আসে, অনেক ব্যস্ত হয়ে যায়, তখন সে আর বেসিক শেখার সময় নেই, মাথাও নেই। তো এটা ক্ষতিকর। যাই হোক, এখানে আমরা যদি সলিউশন এক্সপ্লোরার দেখি, সলিউশন এক্সপ্লোরার দেখে আমরা দেখতেছি কিছু ফোল্ডার তৈরি হয়েছে, অ্যাকাউন্ট রিলেটেড, লগ ইন, রেজিস্টার, কিছু ফাংশনালিটি আমাদের দিয়ে দিছে। এগুলোর দিকে তাকায় লাভ নেই, এগুলো আমরা নিজেরা বানাবো, এগুলো বানাতে না পারলে কোনো লাভ নেই। অ্যাপ কোড, এটা কি ফোল্ডার আমি আসলে বুঝতেছি না, তবে এখানে কিছু বিল্ট ইন কোড দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা এটা এখন বুঝতেছি না। বিনে, ও আচ্ছা, যেহেতু ওয়েবসাইট, এটা যেহেতু আমরা কোথাও হোস্ট করব বা একটা সার্ভার পিসিতে দিব, অতএব সে কী কী লাইব্রেরিগুলো ইউজ করতেছে, সেই .NET লাইব্রেরির DLL-গুলা সব বের হয়ে বিনে আছে। যখন এটা আমি পাবলিশ করব, এই DLL-গুলো এর সঙ্গেই চলে যাবে, তাতে করে আমাকে আলাদা করে আর কিছু উল্লেখ করতে হবে না। তারপর আমরা কন্টেন্টে দেখতেছি যে কিছু বুটস্ট্র্যাপ CSS ফাইল টাইল দিয়ে দিছে। হ্যাঁ, এটা আসাও ঠিক না। শুরুতে বেসিক CSS, বেসিক CSS আমরা দেখব, সেটা সবার উপস্থিতি আসলে
বেসিক সিএসএস কীভাবে কাজ করে সেটা দেখবো, তারপর বুটস্ট্র্যাপ। এখন কোনো কথাই বলবো না। ফন্ট এটা নিয়েও কোনো কথা বলবো না। স্ক্রিপ্টে কিছু জাভা স্ক্রিপ্ট ফাইল আছে এবং আপনার সিকিউরিটি সবই আছে, এগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। বেসিক কিছু অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিফল্ট পেজ আমাদের দিয়ে দিছে। আমরা যদি কোনো কিছু এগুলো না দেখে বাকি ওয়েব ডট কনফিগে জাস্ট কনফিগারেশন ফাইল, আমাদের যে অ্যাপ ডট কনফিগ ছিল না, সেই কনফিগারেশন ফাইল, যে কোন ফ্রেমওয়ার্ক, তারপরে কানেকশন স্ট্রিং কি, হ্যাঁ ওই টাইপের কিছু ইস্যুগুলো আছে এবং অথেন্টিকেশন কি মোডে হবে, তো এটা আমরা পরে ইউজ করব। আপাতত আমরা দেখতেছি যে কিছু ফাইল দিছে, এগুলো HTML ফাইলই। তাহলে ASPX কেন লেখা? একটা HTML ফাইল স্ট্যাটিক, এটা ব্রাউজার রিকগনাইজ করবে, হ্যাঁ ব্রাউজারের কাছে HTML যায়, সে এটাই দেখায়। কিন্তু ওই পেজটাতে কি হবে না হবে, কে ঢুকছে না ঢুকছে, এই টাইপের ডাইনামিক ক্যালকুলেশন বা প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই আপনার PHP অথবা C# ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যখন কোনো একটা ক্লায়েন্ট ব্রাউজার থেকে অ্যাবাউট পেজকে রিকোয়েস্ট করলো সার্ভারে, তাহলে সার্ভার কি করে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অ্যাবাউট পেজে দেখে, যেটা HTML আছে এটা ডাইরেক্ট পাঠিয়ে দেয়, যেটা C# অথবা PHP আছে এটা সার্ভারে কনভার্ট করে এটার HTML আউটপুটটা নিয়ে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এইখানে পেজগুলো এগুলো আসলে HTML, যেহেতু এটার ভিতর C# প্রোগ্রামিং আছে এবং সেটা .NET ফ্রেমওয়ার্কে, এই জন্য এটার এক্সটেনশন ASPX। যদি শুধু ASP হইতো তাহলে ASP, যদি PHP হইতো তাহলে পেজের নাম PHP, যাতে করে সার্ভার পেজের নামটা দেখেই বুঝতে পারে হ্যাঁ এটাতে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এটা একটা ডাইনামিক পেজ, ডাইরেক্ট আসবে না। আর HTML পেজ ডাইরেক্ট ডাবল ক্লিক করে আপনি ব্রাউজারে ওপেন করতে পারবেন, জাস্ট একটা ফাইলের মতো। তো অ্যাবাউট পেজে আমরা টুকটাক কিছু লেখা দেখতেছি। সব কিছুর আগে আমরা একটু সাইটটার চেহারা দেখি, তাই না? ডিবাগ করলে আপনাকে IIS সার্ভার সেট আপ করতে হবে না, কিন্তু আমরা ল্যাবে একটা পিসিতে IIS সেট আপ করে কনফিগার করে ওইটাকে সার্ভার বানায় বাকি পিসিতে ওই থেকে ওইটাতে অ্যাক্সেস করে দেখব। এটা আমাদের ব্যক্তিগত টার্গেট। এইখানে ভিজুয়াল স্টুডিও আপনি প্লে করার সাথে সাথে ওর একটা ইন্টারনাল IIS এক্সপ্রেস চালু করে সেখানে আপনাকে একটা সার্ভার করে আপনাকে দেখাই দেবে সাইটটা। তো সাইটের একটা টেমপ্লেট দিছে, নর্মাল, খুবই নর্মাল বুটস্ট্র্যাপ টেমপ্লেট। এগুলো চেঞ্জ করা যাইতে পারে বা চেঞ্জ করতেই হবে। একটা হোম লিঙ্ক দিছে, হোমে দেখা যাচ্ছে একটা জাম্বুট্রন দিয়ে দিছে, বুটস্ট্র্যাপের জাম্বুট্রন সবাই শুরুতে এটাই ইউজ করে, তো এরাও দিছে, হ্যাঁ। আর নিচে এগুলো রিসপন্সিভ, হ্যাঁ, একটু বড় স্ক্রিন হলে, একটু ভালো রেজুলেশন হলে Ctrl+0, হ্যাঁ, দেন 3টা হয়ে গেছে। ছোট টিপে চলে 2টা একটা, এইভাবে একদম রেসপন্সিভ নিয়ে আমার আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু আমরা কি টেনশন করব কি করব না? টেনশন আমাদের করতে হবে যে রেসপন্সিভটা আসলে কিভাবে করে, ক্যালকুলেশনটা কি, আদারওয়াইজ বুটস্ট্র্যাপে কাজ করে কোনো লাভ নাই। তো অ্যাবাউট একটা পেজ করে দিছে, কন্ট্যাক্ট একটা পেজ করে দিছে। 3টা পেজের মধ্যে কমন কি? মেনু। আর একটু সুন্দর করে বলি, হ্যাঁ, ভালো ছেলে, গুড বয়। চুল পাতলা তো বুদ্ধি কাজ করছে তাড়াতাড়ি। তো আর কি কমন? ফুটার। আর মাঝখানে এইটুকু হচ্ছে কন্টেন্ট। মানে এইটুকু বলতে যে এইটুকুই তা না, এর ভিতরে কয়েক লক্ষ পেজের কন্টেন্ট আসতে পারে। আপনি শুধু দেখবেন নিচের ফুটারটুকু, এই যে নিচের ফুটারটুকু আর উপরের হেডারটুকু, টিস ঠুস ঠাস, পাক্কা। এখন একটা প্রশ্ন উকি দেয় মনে, আমার ক্লায়েন্টের যদি 4000 পেজ হয়, আমি কেমনে সেম ডিজাইন করব? বা 4000 পেজেতে 4 ধরনের ডিজাইন হতে পারে, তারপরেও তো আমার 1000 ডিজাইন সেম করতে হচ্ছে। সেম না সানসু এনজি? ওকে, এটা একটা টেনশনের ব্যাপার। একটা পেজ ডিজাইন করব, বাকিগুলো কপি করব। সব কপি হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট বললো, ভাই ওই টপের এই অ্যাপ্লিকেশন নেম এখানে বানান ভুল, এটা ঠিক করেন, এবার কর কপি পেস্ট হবে। তাহলে এখানে কিছু ব্যাপার আছে। তাহলে আমাদের একটু ডিপে যাওয়ার আগে ডিজাইন স্ট্রাকচারটার সম্বন্ধে একটু জানা লাগবে, তাই না? তাহলে আমি যেহেতু কথা দিয়েছিলাম কোনো HTML CSS দেখাবো না, বাট স্ট্রাকচারটা তো আমাদের দেখতে হবে, পাক্কা? ওকে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইট তৈরির সময় ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক বলতে কি বোঝায়? যেটা রান টাইমে চেঞ্জ হয়, ইউজার চেঞ্জ করতে পারে। যেটা 10 ধরনের প্রোডাক্ট আছে। ইন্ডিয়ান লোক ঢুকলে এক ধরনের প্রোডাক্ট দেখাবে, সিঙ্গাপুরের লোক ঢুকলে আরেক ধরনের প্রোডাক্ট দেখাবে, বাংলাদেশি লোক ঢুকলে আরেক ধরনের প্রোডাক্ট দেখাবে। কেউ কিছু করবে না, জাস্ট ঢুকবে। তাহলে আমাকে আইপি দেখতে হবে, আইপিটা কোন দেশের সেটা দেখতে হবে, ফিল্টার করে দেশের প্রোডাক্ট দেখাতে হবে, হলো ডাইনামিক। আর স্ট্যাটিক হচ্ছে, আজকে আমি লিখছি আইবিটি খুব ভালো ইউনিভার্সিটি, এখানে 20,000 স্টুডেন্ট আছে, 200 টিচার আছে, লিখে একটা পেজ দিয়ে দিলাম। 10 বছর পর সিনিয়রে চেঞ্জ হবে,
সিনারিও চেঞ্জ হবে বাট পেজটা তো সেম, পেজটা সেম। ইহা স্ট্যাটিক। এর বদল যদি আমি এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করতাম, যে টিচারদের এন্ট্রি দাও, নিয়োগ পাওয়া মাত্র এন্ট্রি হয়ে যাবে, আর কিচ্ছু না। স্টুডেন্ট ভর্তি হওয়া মাত্র এন্ট্রি হয়ে যাবে, বের হওয়া মাত্রই এক্সিট হবে না, ওইটাও এন্ট্রি হবে। যে এটা বের হয়েছে এটা এন্ট্রি হবে নাকি এক্সিট হয়? ওকে, তাহলে এবার আমার সফটওয়্যার ক্যালকুলেট করবে এখন কারেন্ট কত স্টুডেন্ট আছে, কারেন্ট কত টিচার আছে। যে 10 বছর আগে ঢুকছে তার নামের পাশে এমনিতেই বসে যাবে 10 ইয়ার এক্সপিরিয়েন্স, ডাইনামিক। ডাইনামিক। বোঝা গেছে? ওকে, মূলত আমরা সেই কাজটাই করব। এখন ভাইয়া আগাই। এখন এখানে তো আমাদের কিছু কোড লিখতে হবে, আমার ক্লাস থাকবে, আমরা ক্লাস শিখছি না অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, সেই ক্লাসগুলো একটা নেওয়ার চেষ্টা করি। টেস্ট ডাব্লিউ প্রজেক্টে রাইট ক্লিক, কোনো কথা হবে না, অ্যাড নিউ আইটেম, ক্লাস 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 ক্লাস, নাই তো? ওয়েবের জন্য কি আলাদা হ্যাঁ, ক্লাস? আসতেইছে না। এখন তাহলে কি করব কি করব? ওয়েব পেজ দিয়ে। এখন কোনো কারণে যদি আমি কোনোভাবে যদি নেই যে মাই সুইট ক্লাস, ধরেন স্টুডেন্ট ক্লাস আমরা নিয়ে শুরু করি .cs, এরকম একটা ফাইল যদি আমরা অ্যাড করি, আয় বাপ, আসছে কি? হ্যাং করছে কুফা, সবাই কেমন এমন করে বসে আছে দুর্বলের মতো, পিসিও চান্স পাইছে, নে হ্যাং করে। আচ্ছা, এনিওয়ে এটা একটু ঝামেলা হয়েছে, আমি বলে দিই আপনাদের ইস্যুটা হচ্ছে এইখানে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা মতো ক্লাস নিতে পারবেন না। আগের প্রজেক্টে আমি ইচ্ছা মতো নিতে পারতাম, ফোল্ডার নিতে পারতাম, তার ভিতর ক্লাস নিতে পারতাম, সেই কোডগুলো অন্য জায়গা থেকে ইউজ করতে পারতাম, নেম স্পেসিং করতে পারতাম। এখানে সেটা করতে গেলে আপনার অ্যাপ ডট কোড ফোল্ডারের ভিতর নিতে হবে, সব কোড এই অ্যাপ ডট কোড ফোল্ডারের ভিতরে নিতে হবে। তার প্রমাণ অ্যাড নিউ আইটেম যদি আমি নেই, এবার দেখেন বাপ করে ক্লাস চলে আসছে। বোঝা গেছে? তার মানে ট্রেডিশনাল প্রজেক্টে যে আমরা নেম স্পেস এটা সেটা ইউজ করি, লাইব্রেরিগুলো, এটা হলো এইখানে কাজ করবে না যদি আমরা ওয়েবসাইট প্রজেক্ট নিই। বাট আমি যদি প্রজেক্ট হিসেবে ওয়েবসাইট নিই, অ্যাড নিউ প্রজেক্ট সেই হিসেবে যদি নেই, তাহলে আমরা আগে যেভাবে কাজ করছি ওইভাবেই কাজ করব। যেহেতু আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাপ্রোচ ডেস্কটপেও কাজ করব, মাল্টি প্ল্যাটফর্মে কাজ করব, অথবা আমাদের ওইভাবেই নিতে হবে, আমরা নিউ ওয়েবসাইট নিব না। তাহলে এটা আমরা ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করে দিয়ে ফাইল থেকে নিউ আমরা প্রজেক্টে যাব, প্রজেক্টে গমন করব। এবার আমরা ওয়েব থেকে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন নিব এবং এটার আমরা নাম দিব হচ্ছে টেস্ট W2 এবং এবার ওকে দিলে, হ্যাঁ যেহেতু এবার একটা প্রজেক্ট, এইবার কিছু টেমপ্লেট চলে আসছে। MVC এটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখব। MVC তার আগে যাওয়ার আগে আমরা ওয়েব ফর্ম শিখব। এখানে আমার ওয়েব ফর্ম বলতে ASP.NET, এটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি চলে যদি আমরা এক্সাক্ট সফটওয়্যার বানাইতে যাই, এটা সবচেয়ে বেশি পপুলার। ওয়েব API আমাদের শিখতে হবে, হইতে পারে না হইতে পারে, অপশনাল যদি আপনারা রিকোয়েস্ট করেন। কিন্তু আপনি এক পাতিল কাচ্চি খাবেন, এই রিকোয়েস্ট করে লাভ আছে? আপনিও খাইতে পারবেন না, কিন্তু খামাখা আমারও পকেট ফাঁকা হয়ে যাবে। তাহলে আপনি যে রিকোয়েস্টটা করবেন সেটার যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা যাচাই করা হবে। ওয়েব API শিখাইতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু যদি আপনারা সেই পর্যন্ত যাইতে পারেন, খামাকে এমনি রিকোয়েস্ট করে লাভ নাই। এটা শেখার দরকার। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলে দিব, অ্যাজুর যা আছে সব বলে দিব, কিন্তু এগুলো আমার উপর নির্ভর করবে না, এগুলো আপনাদের উপর নির্ভর করবে। মানে আপনারা বলা বলি করতে পারেন আমি পারি না, এই সেই, আমার কোনো অসুবিধা নেই। বাট আপনাদের যোগ্যতা প্রমাণ করলে ওয়েব API, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অ্যাজুর, ক্লাউড এবং বিগ ডাটার যে কিছু কনসেপ্টগুলো আছে এগুলো কীভাবে কাজ করে, কীভাবে সাপোর্টগুলো দেয় দেখাই দিব। পাক্কা? কেউ রাজি নাই? অর্থাৎ আমি তো বাঁচাই গেলাম। ওয়েব ফর্মে যাওয়ার আগে আমরা এমটি প্রজেক্ট নিব, যে আসলে প্রজেক্টটা সাজায় কীভাবে সেটা আজকে ক্লিয়ার করব। পাক্কা? কেউ রাজি নেই? ওকে, ও ক্যান্সেল। হোস্ট ইন অ্যাজুর, আমরা অ্যাজুরে হোস্ট করবো না, ওই জন্য পরেরটা ক্যান্সেল দেওয়া লাগবে। টিক দেওয়া ছিল, এর পরের বার টিকটা উঠে দিতে হবে। তো আমরা প্রজেক্টে দেখতেছি যে আমাকে জাস্ট প্রপার্টি দিচ্ছে ওই যে অ্যাসেম্বলি ইনফো, এটা নিয়ে আর নতুন করে বলার কি আছে? রেফারেন্সে মানে এবার আর ফোল্ডার নাই, বিন ফোল্ডার নাই, তার বদল আগের মতো আমরা রেফারেন্স পাইছি এবং সেইভাবেই কাজ করতেছে। এখানে যত কিছু ফোল্ডার নেই, নেম স্পেস নেই, যেভাবে খুশি সাজাই ট্রেডিশনাল কোডিং আমরা করতে পারবো। এখন একটা ওয়েবসাইটে কি থাকে? একটা ওয়েবসাইট বেসিক্যালি কি? একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর অনেকগুলো পেজ থাকে,
সেই পেজগুলোর মধ্যে ডিফল্ট অথবা ইন্ডেক্স নামে একটা পেজ থাকে। কেউ যদি ওয়েবসাইটে রিকোয়েস্ট করে স্পেসিফিক কোনো পেজের রিকোয়েস্ট না দিয়ে তাহলে ওই পেজটা আসে, তাই না? তাহলে ওই পেজটা আমাদের নিতে হবে কি হবে না? তাহলে রাইট ক্লিক করি, আমরা অ্যাড নিউ আইটেম। আমি যদি কোনো ডাইনামিক কাজ না করি, শুধু HTML, দিস ইজ মাই সুইট গুড পার্সোনাল হোম পেজ, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন, অর্ধেক নারী আমাদের একটা ছবি দিচ্ছেন, তাহলে তার এটা ডাইনামিক হওয়ার দরকার নাই। দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে আপনি এখানে একটা HTML পেজ নেবেন। কিন্তু এটা যেহেতু আমাদের উদ্দেশ্য না যে আমরা HTML তো নিবই, বাট আমরা কিছু ডাইনামিক কাজও করব, যেহেতু আমাদের উদ্দেশ্য অসৎ, সেহেতু আমরা নিব ওয়েব ফর্ম। এটার নাম আমরা দিব হচ্ছে ডিফল্ট অথবা ইন্ডেক্স। তাহলে এটা ক্যাপ্টেন ফর্ম। ভাই অ্যাড দিব? তাহলে ডিফল্ট পেজ চলে আসছে। এখন ওয়েব পেজ রান করলে এটা চলে আসবে। একটা ওয়েব পেজে আমরা ডক টাইপ HTML কি কাজ করে, হেড, বডি, এগুলো নিয়ে কথা বলতে লজ্জা লাগতেছে, ঠিক আছে? আপনাদের যদি একান্ত এগুলো নিয়ে কথা বলা লাগে বলেন, আমি ওইদিক সুইসাইড করবো অথবা চাকরি ছাড়বো। তো এইখানে আমরা শুরুতে একটা দেখতেছি যে পেজের উপর একটা ট্যাগ আছে। এই ট্যাগগুলো নিজ দায়িত্বে বুঝে নেবেন, অনেক ট্যাগ আসবে, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। এই পেজের ল্যাঙ্গুয়েজ C#। ওহো থুক্কু, আমি তো ভিবি নিতাম, নিয়ে কোই বাত নেই। বোঝা গেছে? ওকে। এই পেজটা তো আমি ডিজাইন করব, কিছু ইভেন্ট দেখবো। ডেস্কটপ পেজও তো ওরকম ছিল, বাটন দেখা যেত, ক্লিক করলে আর একটা কোড ফাইলে যেত। তাহলে এখানে কোড বিহাইন্ড ফাইল, যে কোড কোথায় আছে, তাহলে এই পেজের নামে সেম একটা CS ফাইল তৈরি হয়ে যাবে। তা আমি যদি এরকম নাম না চাই, তাহলে আমি দিই a2.cs, ওইরকম একটা ফাইল বানাই, রিনেম করি। তো এগুলো আমাদের ধরার কোনো দরকার নাই। ইনহেরিট, এই পেজ বিল্ট ইন, এই পেজের ভিতরে আমরা বিল্ট ইন কিছু কোড, কিছু ফাংশনালিটি পাবো। কেন পাবো? কারণ কারো কাছ থেকে সেই ইনহেরিট হয়ে আসছে, আদারওয়াইজ তো ফাঁকায় ফাঁকায় পাবো না। কই থেকে ইনহেরিট হয়ে আসছে পেজ? টেস্ট এই প্রজেক্ট ডট ডিফল্ট। ও আচ্ছা, এইটা ওইটা না যেটা বলতে চাইছিলাম, থুক্কু। এবার এই পেজের ডিজাইনে আসলে দৃশ্যমান কিছু নাই, খালি কঙ্গালটা আছে, স্ট্রাকচার, দৃশ্যমান কিছু নাই। দৃশ্যমান কিছু আনতে গেলে এই পেজের টাইটেলের ভিতর লিখি যে আওয়ার সুইট হোম পেজ, এটা টাইটেল বারে আসবে। আর SEO ওগুলো পরে, এখন ওগুলো নিয়ে কথা বলবো না। বডির ভিতরে সাধারণত ফর্মটাকে আমরা থাকতে দিই, যেহেতু এখানে আমরা কোড টোড লিখবো, বিভিন্ন ধরনের কন্ট্রোল আসবে, কন্ট্রোল আসলেই ফর্ম থাকতে হবে। তো এটা যেহেতু ভাত কাপড় চাচ্ছে না, একে আমরা ডিস্টার্ব না করি। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, হেডার, ফুটার, মাঝখানে কন্টেন্টে আবার হচ্ছে কি মেনু, কন্টেন্ট, আরও অনেক সেগমেন্ট থাকতে পারে। আপাতত মেনু, আর মেনুতে ক্লিক করলে কী দেখাবে সেটা ভাবি। এখন মেনু আর কন্টেন্টটা আমরা বামে ডানে রাখবো না উপর নিচে রাখবো? মেনুটা উপরে, নিচে কন্টেন্ট। এরকম একটা স্ট্রাকচার যদি ডিজাইন করতে যাই, তাহলে মেইন একটা ডিভ রাখি। ওকে, এটার ভিতর আমি হেডারের জন্য একটা ডিভ নেই, নাকি নিব? এবং এই ডিভটা শেষ করি। ভালো হয় যারা একটু ডিজাইনে বেশি যত্নবান হইতে চান, তারা মাইক্রোসফটের কোড অথবা সাবলাইম টেক্সট অথবা ড্রিমওয়েভার এগুলো ইউজ করবেন। ওখানে এই ডিজাইন করাটা অনেক বেশি ইজি। তাহলে এই ডিভটা হচ্ছে হেডার। তাহলে হেডারের ভিতর আবার ঝামেলা করি যে একটা IMG দেই, SRC দেই, কি দিব আর? হ্যাঁ, কিছু দিলাম না। এটা যেহেতু শর্ট ট্যাগ, মানে একটাতেই শেষ। তারপর আমি একটা ইউজ করি, H1 ইউজ করি। H1 এর ভিতর আমাদের সাইটের একটা টাইটেল দেই যে মাই সুইট অ্যাপ্লিকেশনই বলবো, যেহেতু ডাইনামিক কাজ করে। মানে অ্যাপ্লিকেশনে একটা নিচে একটা আবার একটা কি চাপাবাজে থাকতে হবে, যেটাকে বাংলায় বলে স্লোগান। তাহলে এটা আমরা প্যারাগ্রাফ দিই, প্যারা। আপনারা আমাকে প্যারা দেন, আমি ওইখানে প্যারা দিলাম। দিস ইজ বেস্ট অ্যাপ্লিকেশন। শুরুতে যারা সফটওয়্যার বা ওয়েবসাইট বানায় তারা এগুলোই লেখে, তো আমিও তাই। দিস ইজ বেস্ট অ্যাপ্লিকেশন অ্যাজ ফার আই নো। তো কেউ যাতে মামলা করতে না পারে, আমি ভাই কম জানি ওইটাতেই বলছি, তুমি এটা নিয়ে মামলা করতে গেছো কেন? কেউ এতদূর জানবে এটার কোনো গ্যারান্টি আছে? গভর্নমেন্ট থেকে কোনো কিছু এনশিওর করছে পাবলিক এতদূর জানবেই, না হলে মাইরে ফেলাবো। এখন ইমেজ এবং এই হেডার প্যারাগ্রাফ, এই দুটাকে যারা CSS একটু জানেন, বামে ডানে রাখা একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য এই শয়তানটাকে ক্লাসিফাইড করে ফেলি, এটাকে আলাদা একটা ডিবে রাখি। ডিবের ভিতর ডিপ, তার মধ্যে ডিপ। এই তাহলে এই যে একটা স্ট্রাকচার, যে একটা ডিপ, একটা কার্টুন,
এর ভিতর ছোট ছোট অনেকগুলো কার্টুন, তার ভিতর একদিকে একটা বড় কার্টুন, আরেকদিকে ছোট ছোট 4টা কার্টুন, এগুলোর ভিতরে আবার পিচ্ছি পিচ্ছি কার্টুন, একটা আবার কোনাচ্চা কার্টুন, বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের, কিন্তু সবই কার্টুন, ভাই লাল নীল তাই না ব্যাপারটা? এখন কার ভিতরে কে আছে? ভিতরের কার্টুনটা কি উপরের কার্টুন বন্ধ করার আগে বন্ধ করা যাবে না? ওটা আগে বন্ধ করতে হবে। ভিতরের কার্টুন বন্ধ না করে তো আপনি বাইরেটা বন্ধ করতে পারবেন না, এরকম একটা নিয়ম আছে। এখানে কোনটা ডিপ, কোনটা প্যারাগ্রাফ, কোনটা হেডার, কোনটা কি, কোথায় শুরু করছেন ওটা শেষ করতে হবে, এগুলো প্রপারলি নেস্টিং করতে হবে। কোনটার ভিতরে কি আছে এগুলো আমাকে আবার বিভিন্নভাবে ক্লাসিফাইড করা যায়, যেমন আইডি দিয়ে প্রত্যেকের স্বতন্ত্র একটা আইডি দেওয়া যায়, ক্লাস ট্যাগ দিয়ে প্রত্যেকের আলাদা ডিজাইন ডিফাইন করা যায়, তাই না? ওকে, তাহলে এই কনসেপ্টগুলোকে বলে ডম। ডোম না যে লাস্কারে, ডম, DOM, ডকুমেন্ট অবজেক্ট মডেল। কিভাবে বিভক্ত? হেড, বডি। হেডের ভিতর আবার কি আছে? টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, তাই না? CSS এর লিঙ্ক, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক। বডির ভিতর কি আছে? আমাদের ASP-র ক্ষেত্রে উগ্র ফর্ম আইডি ফর্ম 1, তার ভিতরে একটা ডিপ। এই ডিপের ভিতরে আবার একটা হেডার ডিপ আছে, একটা কন্টেন্ট ডিপ আছে, ফুটার ডিপ আছে, ওগুলোর ভিতরে আবার ডিপ আছে, প্যারাগ্রাফ আছে, এই আছে। কোনটার ভিতরে কি আছে প্রপারটা আপনার ম্যাপটা সুন্দর বুঝতে হবে। এই লজিকটাকে সুন্দর করে ডম বলে। তাহলে এই যে হেডারের বাচ্চা গেল, এরপর আমরা আর একটা ডিপ নেই, অবশ্যই হেডারের বাইরে। হেডারের ভিতরে দিলে তো এটাও হেডার হয়ে যাবে, তাই না? ওকে, এটা আমার মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের শুরুতে আমি একটা ডিপ নেই, এটা হচ্ছে মেনুর জন্য। কিসের জন্য? তাহলে এখানে মেনুটা লিখে দেই, মানু। ওকে, মানুর পরে আমরা আর একটা ডিপ নেই এবং এখানে আমরা লিখে দেই কন্টেন্ট। যেই মেনুতে ক্লিক করবে সেই মেনুর কন্টেন্ট গোস হ্যাঁ, এই তো। ওকে, আমি কেউ আশা করি না যে আমি খুব সুন্দর ডিজাইন করব। কেউ যদি এরকম আশা করে আর আমি বুঝতে পারি, তার জরিমানা হবে। এটা জাস্ট স্ট্রাকচার বোঝাচ্ছি। এরপর কন্টেন্ট চলে যাওয়ার পর ফাইনালি আমার আর একটা ডিপ হবে, সেই ডিপের ভিতরে আমার ফুটার হবে। হ্যাঁ, ফুটারে আমি কপিরাইট হাবি জাবি হাম্বি তাম্বি এইসব দিতে পারি। কপিরাইট @ এখানে আবার একটা লিঙ্ক হবে, যাতে ক্লিক করলে IUBT-র ওয়েবসাইটে যায়। হ্যাঁ, ওয়েবসাইট কে মনে রাখে? ইকুয়াল দিয়ে চান্স পাইলে আমার ভুল ধরতেছে, সেটা আবার বড় গলায় বলতেছে। আল্লাহ দিলে আমিও চান্স পাবো একদিন। এই তো, আরও অনেক ইনফরমেশন। এখন এটার যদি আমরা ডিজাইনে যাই, কিছু কন্টেন্ট আছে বাট বোঝা যাচ্ছে না, ডিজাইনটা ওইভাবে শো করেনি। CSS ইউজ করা যাবে। আজকে আমি এখানে কনসেপ্ট বাড়িতে যাচ্ছি না। CSS-টা যদি দেখি সুন্দর করে CSS-টা একদিনই ক্লিয়ার করি। এখন যদি এখানে CSS-টা অ্যাটলিস্ট ইনক্লুড করতে চাই ডিজাইনটার সাথে, তাহলে আমাকে একটা CSS ফাইল আলাদা নেওয়াই ভালো। আলাদা যদি না নিতে চাই, ভিজুয়াল স্টুডিওতে খুব সুন্দর ব্যবস্থা আছে, ইনলাইন। আপনি বডির সাথেই বলে দেন। কিছু HTML ট্যাগ আছে ডিজাইনের জন্য, যেমন বিজি কালার, হাইট, ওয়াইট, অ্যালাইন, এই টাইপের। তো এই ট্যাগগুলো এখন ব্যাকডেটেড, এগুলো কেউ ইউজ করে না। তো এইখানে ডিবে এসে হেডারে যদি আমি বলতে চাই একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমি স্টাইল ট্যাগ মারব। স্টাইল ট্যাগ দেওয়ার পর ইকুয়াল দেওয়ার পর এখানে CSS এর 14 গোষ্ঠী চলে আসবে। তো এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তারপরে ক্লোন দেই, তারপরে হ্যাশ চাপলে আমার কালার কোড চলে আসবে। এই তো সন্তুষ্ট না? ওকে, এরও কি চাপুন, ঠিক আছে। এখন আপনার কোথাও কালার স্যাম্পল নেওয়া আছে, এই কালারটাই নিব, কি সুন্দর, ওয়াও, ঠিক আছে, ড্রপার নিন। এখানে ধরুন অনেক বড় স্ক্রিন হলে এই পাশে হয়তো আরও সফটওয়্যার আছে, সেগুলোতে নেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে এইভাবে আপনি কালার চুজ করে দেন। আরও কি স্টাইল মারেন, কোনো সমস্যা নেই, যত করে স্টাইল দিতে পারেন। এখন সমস্যা হচ্ছে, যখন আমি একটা অনেক বড় ওয়েবসাইট করব, বিভিন্ন জায়গায় আমি একটা সিমিলারিটি রাখতে চাই, কমন রাখতে চাই, যাতে কোডটা রিইউজ করতে পারি। এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়। সেক্ষেত্রে এই জায়গায় কোড করার চেয়ে আর একটু ভালো হয়, বলবো না, ভয়ে ভয়ে বলবো। সেক্ষেত্রে আমার হেডের ভিতরে যে কোনো জায়গায় নিলে হবে ভাইয়া, বিশ্বাস করেন। যদি এইখানেও নেন হবে, বাট একটা সৌন্দর্যের ব্যাপার আছে না। আপনি এখন গেঞ্জি দিয়ে প্যান্টের এখানে খিঁচলেন, তাহলে আমরা কি ধরে নেব আপনার প্যান্ট ফাটে গেছে? আর আপনার প্যান্ট ফাটে নেই স্টাইল মারার জন্য, তাহলে এটা তো হইলো না। সবকিছুর একটা লজিক থাকতে হবে, কাজ করে। কিন্তু নিয়ম হচ্ছে আমরা কোথায় দিব? হেডের ভিতর যত লিঙ্ক আছে, যত জাভাস্ক্রিপ্ট CSS এর কোড আছে এইখানে। অন্য সব টাইটেল শেষ হয়ে যাওয়ার পর এটা হলো সুন্দর। এখানে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিব,
এবং এটা আমরা শেষ করে দিব। এবার এখানে এসে আমরা সিএসএস লিখব, কিন্তু এটা কার উপর অ্যাপ্লাই করবে, কার উপর অ্যাপ্লাই হবে? নিচে তো অনেকগুলো আছে, অতএব এখানে আমাকে সিলেক্টর ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? সিলেক্টর 3 ধরনের, ট্যাগ, ক্লাস, আইডি। ট্যাগ মানে হচ্ছে HTML এর বিল্ট ইন কিছু ট্যাগ আছে না, প্রিডিফাইন্ড। এখন H1 দিলে এত বড় আসে, কালা আসে, এরকম আসে। তো আপনি চাচ্ছেন পার্পল কালার আসবে, 25 সাইজের ফন্টে আসবে, শ্যাডো আসবে, ঠিক আছে, এবং পুরাটা জুড়ে জায়গা নিবে, ব্লক হবে একদম পুরো জায়গাটা। এরকম করতে গেলে আপনি H1 লেখেন, লিখে আপনি যেমন চান সেরকম স্টাইল লিখে দেন, তাহলে এই পেজে যত জায়গায় H1 ইউজ হবে ট্যাগটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে। কারণ ট্যাগ করলে আমার সমস্যা, ট্যাগ দিয়ে সবসময় কোড করা যায় না, কারণ সব জায়গায় তো আমি একই ডিজাইন চাচ্ছি না সব ট্যাগের, ঠিক আছে। আমি যদি ডিজাইনটার ইউজ করতে চাই যে একই ডিজাইন আমি 3, 4, 5, 10, 100 জায়গায় ইউজ করব, সেক্ষেত্রে আমার দুইটা উপায় থাকে, এক আইডি, এক ক্লাস। আর আইডি হইতে গেলে আপনার যার উপর ওই ডিজাইনটা পড়বে তার আইডি বলে দিতে হবে। এর আইডি হচ্ছে ABC, একটি মোমোসি দেখি। সমস্যা হচ্ছে এটা তো আবার ডম অবজেক্ট, যে কোনো একটা এলিমেন্টের আইডি একটাই হইতে পারে। তাহলে আসলে কি আইডির ডিজাইন আমি একই পেজে 2-3 জায়গায় ইউজ করতে পারবো? কারণ 2-3 জনের আইডি তো আমি সেম দিতে পারবো না। অতএব এখানে আমার অন্য অপশন খুঁজতে হবে, সেক্ষেত্রে আমাকে এখানে ক্লাস ইউজ করতে হবে। ক্লাসটা কমন, একই ক্লাস আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ক্লাস ABC। সেক্ষেত্রে এখানে ট্যাগ ডিজাইন করতে গেলে এমনে, আর যদি আপনি আইডি দিয়ে ডিজাইন করতে চান এমনে, যার আইডি হবে নেম, অথবা যার আইডি হবে হেডডুস, তাহলে যার আইডি হেডডুস দিয়ে দিব, তার ভিতরে এখানে যা যা ডিজাইন দিচ্ছে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ক্লাস দিয়ে করতে চান তাহলে ডট, যার যার ক্লাস আমি হেডার করে দিব তার ভিতরে এই ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার হাস এটাই দিয়ে দিই। জঘন্য হলে আমার কি, যারা জঘন্য বলবে তারা যেন বাসা থেকে সুন্দর ডিজাইন করে নিয়ে আসে। হাইট 120 পিক্সেল না দিলেও পিক্সেল নিয়ে নিবে। এবার আমি কি করব, আমি শুধু এখানে ক্লাস, ডিভে এসে ক্লাস বলে দিয়ে হেডার পেয়ে গেছে, তাহলে ওই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হবে। এখন শুধু আমরা এখানে চেঞ্জ করবো। তাহলে শুরুতে আমি যেই CSS ইউজ করছিলাম ওইটা হচ্ছে ইনলাইন, এখন যেই CSSটা ইউজ করলাম সেটা হচ্ছে ইন্টারনাল, একটা পেজের ইন্টারনাল CSS। সমস্যা হচ্ছে একই ডিজাইন তো আমি একাধিক পেজের ইউজ করতে পারি, CSS ফাইল একটা হলো আর সব পেজ থেকে আমি ওইখান থেকে ইউজ করলাম, তাহলে আমার CSS ফাইল আলাদা, ঝামেলা কম হলো। এবং কেউ পেজের সোর্স দেখলে সরাসরি CSS কোড দেখতে পারবে না, জাঙ্কি ফাইল হবে না, শুধু HTML দেখবে। কারণ সোর্স কোডের ইউজার বাইরে থেকে যে সোর্স দেখবে সেটারও কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যেটা আমরা পরে ডিসকভার, পালসার যাই হোক করবো। সবাই আমাকে নিয়ে টিটকারি মনে হয়। Ctrl+X। এবার আমরা এখানে যদি CSS ফাইল নিই আবার জাভাস্ক্রিপ্ট ফাইল নিব, সব একদম সারা বেড়া হয়ে যাবে, তাই না? তো ওই জন্য আমরা এখানে একটা ফোল্ডার নিই, অ্যাড ফোল্ডার, সিরিয়াস কিছু না, এবং এইটার নাম আমরা দিতে পারি CSS, অথবা আমার মর্জি, আমি এই ফোল্ডারের নাম মুরগি দিলাম, কার কি। বাট CSS দিলে পরবর্তীতে আপনি দেখলে বুঝবেন যে এখানে আমি CSS গুলো রেখেছিলাম। নিউ আইটেম, তো আমরা এখানে একটা স্টাইল শিট, এই যে স্টাইল শিট, এখন এটার নাম স্টাইল শিট 1ই থাক, আমার কি, অত নাম চেঞ্জ করতে পারবো না, যারা পড়াশোনা বাদ দিয়ে খালি শব্দ করে সারাদিন। Ctrl+V দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এটা আমি এই পেজে কেমনে ইউজ করব, কিচ্ছু করতে হবে না জনাব। হ্যাঁ, আমার এখানে একটা ট্যাগ আছে লিঙ্ক করার, না আমি তো মনে রাখতে পারি না, জাস্ট কান ধরে ছেড়ে দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অটোমেটিক চলে আসবে বাপ বাপ করে। তো এই ট্যাগগুলো আপনারা একটু মনে রাখবেন, আপনারা না পারলে হাস্যকর, আমি না পারলেও হাস্যকর, কিন্তু এটা মজার সেন্সে, যা উনি তো এটা ভুলে যাইতেই পারে, কারণ আমার একটা ভাব আছে, আপনাদের তো সেই ভাব হয় নাই। তো এবার এটা একই কাজ করবে, লাভ হলো কি এখানে আমরা আলাদা করে রাখতে পারলাম, এটা হচ্ছে এক্সটার্নাল। এখন কথা হচ্ছে, কেউ নোয়াখালী আছেন ভাই এখানে? কে ভাই অমনি ঝগড়া করছে, ওকে কেউ জানেন না। যদি এমন হয় যে আমি একই ডিজাইনের CSS হেডার এক্সটার্নাল ফাইলেও করছি, ইন্টারনাল ফাইলেও করছি, ইনলাইনেও আবার ডিজাইন করছি, কোনটা ইফেক্টিভ হবে? ইনলাইনটা সবচেয়ে বেশি শক্তিশালী।
এখন সিমিলার কাইন্ড অফ ডিজাইন, কালার মনে করেন যে শুধু আপনি কালার চেঞ্জ করবেন, ডিজাইন যা আছে আমি হেডারে নিব, কিন্তু কালারটা সবুজ না নিয়ে হলুদ দিব, কি করবেন? সব ঠিক আছে, ওই হেডার ক্লাস দেখাই দিবেন আর স্টাইলে বলে দিবেন যে ব্যাকগ্রাউন্ড কালার হলুদ, কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় ইনলাইন। তাহলে ইনলাইনেরটা আমরা রাখবো চেঞ্জের জন্য, আর একটু বড় চেঞ্জের জন্য আপনার পেজের ইন্টারনাল থাকে, আর কমন সব শয়তান থাকবে এক্সটার্নালে। বোঝা গেছে? ক্লিয়ার? এখন একটা ডিজাইন আছে এক্সটার্নালে হেডারে, ওখানে বলা আছে হাইট 200, ইন্টারনালে বলা আছে ওয়াইড 400, হাইটের কথা কিছু বলা নেই, আর ইনলাইনে বলা আছে কালার রেড। তাহলে কি হবে? তিনটা মার্জ হবে। যতক্ষণ পর্যন্ত টক্কর লাগে নাই, ক্রস ফায়ার হয় নাই, ততক্ষণ পর্যন্ত সবগুলো কিন্তু মার্জ হইতেই থাকবে, মার্জ হইতে। হাউ টু কাউ, আমার এই ডিপ এখানে কেন? ওই কোনো থেকে ইনহেট হয়েছে, সেটার কারণে ডিপের লোকেশন চেঞ্জ হয়ে গেছে, ইনলাইনে চেঞ্জ করে দেন, অথবা সেখান থেকে দেখে আসে। কারণ আপনি একটা ডিপ অন্য অনেক ডিপের ভিতরে ইউজ করবেন, যেই ডিপের ভিতরে পড়বে তার ক্যারেক্টারিস্টিক সে নিয়ে আসবে, তখন ওই ডিজাইনটা না বুঝলে আপনি ইনহেট লিখে দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার ইনহেট, বাপের যেটা আছে সেটাই নেই, মানে যার ভিতরে বসবে তার রং নিয়ে নেবে। যে যেদিন করবে আমি তোর আব্বা, ঠিক আছে আপনি আমার আব্বা, ওইভাবেই বসে যাবে। এখানে সব অপশনগুলো আছে, এগুলা একটু অ্যাডভান্স টপিকস, কিন্তু আমি আপনাদের বলে বলে দিচ্ছি, কারণ আপনাদের প্রজেক্ট কে করবে? হ্যাঁ, তখন না পারলে আমি খোঁড়া দিতে পারবো। হ্যাঁ, তোকে বলছিলাম এই সেই ভিডিও তো আছেই। এখন কথা হচ্ছে ভাই, আমি এখানে আর আগাবো না, অনেক কষ্ট হয়েছে, অনেক ঝামেলা হচ্ছে। এখানে মেনু টেনুও বানাইলাম। আচ্ছা, মেনুতে দুইটা মেনু বানাই, মেনুতে একটা অ্যাবাউট ওরা যেমন বানাই দেয়, আর একটা মেনু দেয় প্রোডাক্ট। তুই কি চক্রান্ত করতেছিস? তোর ক্লাস শেষে খবর আছে। লিস্ট নাও। দুরা আমরা HTML href, এখানে আমরা বলবো about.aspx, আমরা নিজের সহজে আমরা এখানে পেজ বানাবো, এবং এখানে এসে আমরা একটা href। আমি আপনাদের সময় নষ্ট করতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতেছি। অটো ক্রিয়েট হবে, অত সহজ? তাহলে আর আমি কোর্স দিতে আসতাম এত কষ্ট করে। তাহলে দুইটা মেনু নিলাম। এখন এই পেজটা যত জঘন্য আর নগণ্যই হোক, একটা ডিজাইন তো আছে রে বাপ, বাকি দুইটা পেজ করতে গেলে এই ডিজাইন করতে হবে না? কিন্তু এইভাবে যদি 4000 করি, তারপরে যদি ভুল হয়, একটা ঝামেলার মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। অতএব এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন কনসেপ্ট ইনভেন্ট করব। সেক্ষেত্রে যেই ডিজাইনগুলো কমন, হেডার আর ফুটার, হেডার মেনু ফুটার কমন, ওকে। সেই জন্য আমরা এখানে টেস্টে ক্লিক করি, নতুন একটা কনসেপ্ট নিয়ে এসি, অ্যাড নিউ আইটেম, মাস্টার পেজ। মাস্টার পেজ এই যে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, কিন্তু শুধু মাস্টার পেজ কোনাই, এই যে ওয়েব ফর্ম মাস্টার পেজ। এখন একটাতে উইথ দিচ্ছে, একটাতে দেয় নেই। আগের মতো খালি মাস্টার পেজ থাকলে কি হইতো? এগুলো কনফিউজিং, খামাখা কনফিউজ করা। সাইট 1, তাহলে আমরা একটা মাস্টার পেজ নিলাম। মাস্টার পেজে আমরা একটু ডিজাইনে গিয়ে দেখি যে একটা অন্য কালারের কন্টেন্ট প্লেস হোল্ডার, ডিপ না কিন্তু কন্টেন্ট প্লেস হোল্ডার কি জন্য একটা আছে, ঠিক আছে? তো আমারে কইছে, আমার কোনো জরিমানা আছে কিন্তু। তো এখানে আমরা নর্মাল পেজের মতোই দেখতেছি, শুধু এক্সট্রা দেখতেছি যে হেডের ভিতরে একটা কন্টেন্ট প্লেস হোল্ডার, হেড, এটা কেন আমরা পরে বুঝবো। বডির ভিতরে একটা কন্টেন্ট প্লেস হোল্ডার, এটাকে আপাতত ইগনোর করি। ইগনোর করে আমরা ডিফল্টে যে ডিজাইনটুকু করছিলাম সেই ডিজাইন কনসেপ্টটুকু নিয়ে আসি ভাইয়া। যেমন এই লিঙ্কটুকু নিয়ে আসি, কপি করি, সাইট 1 মাস্টারে এই যে হেডের টাইটেলের উপরে কন্টেন্ট প্লেস হোল্ডারের উপরে দিয়ে দিই, ওকে। আর যেন কী ছিল, এখানে একটা বিশাল গ্যাপ তৈরি করি, আর্টিফিশিয়াল গ্যাপ। এবার এই বডির ভিতরে আমার ফর্ম বাদে যতটুকু আমি ডেভেলপ করছিলাম, যতটুকু, ঠিক আছে, এইটুকু নেই, কপি, এবং যারা HTML বোঝে না তাদের কাছে এই ক্লাস আজাইরা লাগবে, এই তো। এবং যেখানে মেনুতে ক্লিক করলে এক এক পেজের কন্টেন্ট আসবে, কন্টেন্ট গোস হেয়ার, এটা কর্তনপূর্বক, কোনো কথা হবে না। এই কন্টেন্ট প্লেস হোল্ডারটা এখানে বসাই দিই, দিছি বসায়। এবার যদি আমরা ডিজাইনে যাই,
তাহলে দেখবো যে আমি একটা মাস্টার ডিজাইন পাইছি। আর যেই জায়গায় ডিফারেন্স পেজের, যেই পেজ অনুযায়ী সেই পেজের কন্টেন্ট আসবে, সেই জায়গায় কন্টেন্ট প্লেস হোল্ডার বসে আছে। এইভাবে আমরা জাস্ট ডিজাইনটা করে রাখবো, করে রাখলাম ডিজাইন পাক্কা। এখন এই পেজ আসবে না, এই পেজের কোনো ভ্যালু নেই। আর এইটাও আজাইরা, কারণ এ তো আলাদা ডিজাইন, অতএব ইহা আমি ডিলিট করিয়া দিব। প্রথমেই আমি মাস্টার পেজটা করে নিব। এবার জাস্ট রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম, নিউ আইটেম, নিউ আইটেম, ওয়েব ফর্ম কোথায়? ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, নর্মাল ওয়েব ফর্ম নিব না, ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ নিয়ে এবার এই শয়তানের নাম দিব ডিফল্ট এবং অ্যাড করে দিব। দিলে মাস্টারকে একটাই পেজ, আমি যদি 3-4 ক্যাটাগরি ডিজাইন করতে চাই 3-4টা মাস্টার পেজ করলেই হলো। ওকে, তাহলে এই ডিফল্ট পেজ এখানে যা আছে দেখার দরকার নেই, ডিজাইনে আসেন। সে তার মাস্টারের ডিজাইন নিয়ে আসছে, এবার এর পেজ শুধু এই পেটে লেখা যাবে, বাকিগুলো চেঞ্জ করা যাবে না। এখন আপনি যদি ধরেন না আমি বাকিগুলো চেঞ্জ করবো, যা মাস্টার পেজে গিয়ে চেঞ্জ কর, কারণ ওই ডিজাইনটা এক জায়গায় কমন। আপনি এখন শুধু ডিফল্ট পেজের কাজ করবেন, ডিজাইন নিয়ে আপনার কোনো মাথা ব্যথা করার দরকার নেই। এবার 4000 পেজ, মানে পেজ কেন 4000 লক্ষ কোটি পেজ হলে আপনার সমস্যা নেই তো, একটা জায়গায় চেঞ্জ করবেন, সব জায়গায় বাপ করে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তবে সব সময় সব সিচুয়েশনে সব ধরনের ডিজাইনে আপনার মাথায় এটা থাকতে হবে যে মাস্টার পেজটা আমি কীভাবে ডিজাইন করবো, সিএসএসটা ভালো জানতে হবে। বোঝা গেছে নাকি? সত্যি সত্যি বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমি যদি আপনাদের একটা কাজ দিই, সত্যি সত্যি করতে হবে না, জাস্ট ধারণাটা দিতে হবে যে আমার একটা কোম্পানি আছে ইউনিলিভার, তারা বলতেছে আমাদের তো এক এক ডিপার্টমেন্টের এক এক ডিজাইন, কিন্তু মেইন ইউনিলিভার তো সেম। শুরুতে একটা ইউনিলিভারের লোগো থাকবে, অ্যাকাউন্টের লোকজন ঢুকলে ইউনিলিভার অ্যাকাউন্ট দেখবে, ওরা ওদের থিম দেখবে, এইচআরের লোক এইচআরের থিম দেখবে, ঠিক আছে? কারণ এইচআরের আবার মনে করেন যে এইচআরের ভিতর আবার 3-4টা ডিপার্টমেন্ট আছে এবং তাদের 400 পেজ আছে, 400 পেজ ধরেন 4 ধরনের ডিজাইন। এইভাবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট সবারই এরকম ঝামেলা। তাহলে এটার ডিজাইন কেমনি করবেন? শুরুতে আমি একটা মাস্টার পেজ করব, মানে মাস্টার পেজ নিব, যেটাতে আমি ইউনিলিভারের কমন ডিজাইনটা করে নিব। তারপরে আমি আরেকটা মাস্টার পেজ নিব এইচআরের জন্য, নিয়ে ওইখানে আমি এইচআরের ডিজাইনগুলো রাখবো, রেখে ওর মাস্টার পেজ দেখাই দিব যে আমার মেইন মাস্টার পেজ। তারপর আমি অ্যাকাউন্টিংয়ের মাস্টার পেজ নিব, নিয়ে ওরটা দেখাই দিব মেইন মাস্টার পেজ। এভাবে মাস্টার পেজেরও মাস্টার পেজ দেখানো যায়, এইভাবে নেস্টেড করানো যায়। জাস্ট আপনার মাথায় চিন্তা করে ব্যাপারটা গোছাই নেবেন যে মেইন মাস্টার পেজ ইউনিলিভার, এটার আন্ডারে মাস্টার পেজ হচ্ছে অ্যাকাউন্ট, এইচআর, এগুলো প্রত্যেকটা ডিজাইন আলাদা করে টেস্ট করে নেবেন। তারপর এখন আপনি পেজ বানিয়ে নেন অ্যাবাউট, কার অ্যাবাউট? অ্যাকাউন্টের অ্যাবাউট। তাহলে পেজের নাম আপনি অ্যাবাউট দিলে তো সবার সাথে একটা সংঘর্ষ হবে, সেক্ষেত্রে আপনি এমন করতে পারেন অ্যাকাউন্ট অ্যাবাউট .aspx, এটার মাস্টার পেজ কে হবে? অ্যাকাউন্ট মাস্টার। এখন মাস্টারের মাস্টার পেজকে মেইন মাস্টার। তাহলে যখন কেউ অ্যাকাউন্টের অ্যাবাউটে ক্লিক করবে সে অ্যাকাউন্টের টেমপ্লেট দেখবে ইউনিলিভার টেমপ্লেটের ভিতর। আবার কেউ যখন সেলসের অ্যাবাউট দেখবে তখন সে ওই সেলসের অ্যাবাউটটা দেখবে সেলসের টেমপ্লেটের ভিতর, যেটা আছে কিনা মেইন টেমপ্লেটের ভিতর। এইভাবে মাস্টার পেজ সাজায় আপনার ডিজাইনটা খুব ইজিলি অ্যাডজাস্ট করে নেওয়া যায়। ব্যাপারটা সুবিধা, কাজে লাগবে পাক্কা? ওকে, তাহলে আজকে আর আপনাদের না জানাই, আমরা এইটুকুই প্র্যাকটিস করি। এইটুকু প্র্যাকটিস করতে আপনাদের 4-5 ঘন্টা লেগে যাবে হাতে আসতে। এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে কালকে আমরা বুটস্ট্র্যাপ ক্লিয়ার করে ফেলি। এইটার উপরেই বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট হবে না ভাইয়া, জাভাস্ক্রিপ্টের জন্য কিছু দূর আগাইতে হবে। কালকে আমরা এখানে সিএসএস কিভাবে কাজ করে এবং রেসপন্সিভ কি সেটা র কোডে কিভাবে লেখে, এবং কেন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, এবং কেন আমরা বুটস্ট্র্যাপের আইকনগুলো ইউজ করব, ফন্ট নাকি আমরা ফন্ট অসম ইউজ করব, এই ব্যাপারগুলো কালকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলো শিখতে কত বছরের প্রজেক্ট হাতে নিয়ে দেবো সেটা সহ, বুঝলেন? নেই শুধু এই যে বুটস্ট্র্যাপ, ফন্ট অসম, তারপরে এই যে সিএসএস, এগুলো বেসিক শিখাইতে 3 মাসের কোর্সে মানুষ ভর্তি হয়, এবং এই কোর্সটা সবচেয়ে বেশি দাম, প্রায় .NET-এর কাছাকাছি 30,000 টাকা। জানেন মানুষ টাকা দিয়ে এই কোর্সও করে। কোন মানুষ? কম্পিউটার সায়েন্সে পড়া করে মানুষ কোর্স করে দিই। তো আজকে তো আর ভিডিওর দরকার নেই, খুব সহজ কনসেপ্ট। একবার ওই যে